জনসমুদ্র নয়াপল্টন মহান মে দিবসের শ্রমিক দলের সমাবেশে বিএনপির কর্মী সমর্থকের ঢল। যোগ দিলেন প্রধানমন্ত্রী। নিরাপদ কর্মস্থল নিশ্চিতের প্রতিশ্রুতি নেতাদের। ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হলে উপেক্ষিত শ্রমিক অধিকার। মে দিবসে সমাবেশে অভিযোগ জামায়াতের। শাহবাগে এনসিপির জমায়েত। হাওড়ে ফের বৃষ্টি, থামছে না উজানের ঢল। নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা। ফসল ঘরে তুলতে ব্যস্ত চাষি। বাড়তি মজুরিতে শ্রমিক না পাওয়ায় দুশ্চিন্তা। হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু। সুস্থ হওয়ার পরও ঝুঁকিমুক্ত নয় হামের রোগী। ফের আক্রান্ত হতে পারে ভাইরাল ইনফ্লুয়েঞ্জায়। 1 মাস আইসোলেশনে রাখার পরামর্শ। এবং মালয়েশিয়াগামীদের 8,000 কোটি টাকা হাতিয়েছে সিন্ডিকেট। রিক্রুটিং এজেন্সির মালিকদের সম্পদের খোঁজে দুদক। তালিকায় সাবেক অর্থমন্ত্রী কামাল নিজাম হাজারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। মহান মে দিবসে শ্রমিক দলের সমাবেশে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানী নয়াপল্টন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 2:30টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে শ্রমিক সমাবেশ শুরু হলে দলে দলে যোগ দেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সরকার গঠনের পর এটি রাজধানীতে দলীয় উদ্যোগে প্রথম সমাবেশ। তাই নানা সাজে উৎসবে পরিণত হয়েছে পল্টন এলাকা। প্রধানমন্ত্রীর পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতারাও অংশ নিয়ে বক্তব্য দিচ্ছেন সমাবেশে। নেতারা বলেন, ফ্যাসিবাদ বিদায়ের পর শ্রমিকদের অধিকার বাস্তবায়নে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আমাদের জ্বালানি তেলের কি সংকট, এই সংকট এখন আছে। এখন কোন পেট্রোল পাম্পে কিলোমিটারের পর কিলোমিটার লাইন ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সার্বিকভাবে সহযোগিতার মাধ্যমে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই। জুট মিলগুলোকে কিভাবে আবার রিভাইভ করা যায়, কিভাবে সচল করা যায়, এর ফরওয়ার্ড লিঙ্কেজ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করে এগুলোকে করা যায় কিনা একটা জাতীয় পলিসি করে এই জুট মিলগুলোকে, যাদের অনেক সম্পত্তি আছে, কিন্তু এই সম্পত্তিগুলো কাজে লাগিয়ে আবার জুট মিলগুলোকে সচল করে আমাদের লক্ষ লক্ষ শ্রমিক বাংলাদেশেই তাদের কর্মসংস্থান হবে। নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইমরুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। একেবারে বলা যায় যে লোকে লোকারণ্য নয়াপল্টন এবং আশপাশের এলাকা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মূল মঞ্চটি তৈরি করা হয়েছে। তারেক রহমান 4:20 এই জনসভার মঞ্চে আসেন। তবে তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় নয়াপল্টন এবং আশপাশের রাস্তায়। পূর্ব দিকে আমরা দেখেছি যে ফকিরাপুল পর্যন্ত এই লোক সমাগম ছড়িয়ে পড়েছে এবং পশ্চিম দিকে কাকরাইল মোড় ছাড়িয়ে গিয়েছে। বিএনপির একটি প্রস্তুতি ছিল এই সমাবেশকে ঘিরে, যে একটি ব্যাপক শোডাউনের সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকে ব্যাপক লোক সমাগম এখানে হয়েছে। শুধু ঢাকার আশপাশের বিভিন্ন জেলার শ্রমিক অঞ্চলগুলো থেকে শ্রমিকরাই আসেননি, দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে এসেছেন। সমাবেশের কার্যক্রম এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপরে আরও কয়েকজন বক্তা আছে। বিএনপির মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। এরপর শ্রমিক দলের আয়োজনে যেহেতু সমাবেশটি হচ্ছে, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এই জনসভার সভাপতিত্ব করছেন। তারেক রহমানের বক্তব্যের আগে সভাপতি সর্বশেষ বক্তব্য রাখবেন। তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই সমাবেশের পরিসমাপ্তি হবে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তারেক রহমান প্রথম কোনো জনসভা এই ঢাকায় করছেন। সেই উপলক্ষে বিএনপির একটি ব্যাপক প্রস্তুতি ছিল। সেই প্রস্তুতির আমরা সেটারই দেখতে পাচ্ছি যে এখানে ব্যাপক লোক সমাগম হয়েছে। বলা যায় যে লাখো মানুষের এখানে জমায়েত হয়েছে। লাখো মানুষের শুভেচ্ছা সিক্ত হয়ে 4:20 প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমাবেশস্থলে এসেছেন। তারা অপেক্ষা আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান কি বক্তব্য রাখেন। এই মুহূর্তে বক্তব্যের জন্য দাঁড়াচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপরে একজন বক্তা রয়েছেন। তো সর্বশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন।
তো এই ছিল আমার কাছে নয়াপল্টনে এই শ্রমিক দলের আয়োজনে বিএনপির এই সমাবেশ থেকে সর্বশেষ। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বক্তব্য রাখবেন তখন আবার সময় টিভির দর্শকদের আমরা সরাসরি নিয়ে আসবো এই নয়াপল্টনের সমাবেশ স্থলে। দর্শক, এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে সর্বশেষ। যুক্ত ছিলাম নয়াপল্টনে। সারা বছর সবাই শ্রমিক অধিকারের কথা বললেও বাস্তবায়নের সময় ভুলে যায় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। বলেন, শ্রমিকদের উন্নয়ন ছাড়া সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়। ক্ষমতার পালাবদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয় না বলে মন্তব্য করেন তিনি। নেতারা বলেন, ক্ষমতাসীনরা বারবার শ্রমিকদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানালেও তাদের অধিকার রক্ষা করেনি। দিন এই দাবি সবাই ভুলে যায়, আর 1 মে আসলে এই দাবিতে সবাই দরদে আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে। নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মালিক যদি শ্রমিকের উপর ইনসাফ করে, শ্রমিক তার সমস্ত যোগ্যতা উজাড় করে মালিককে সহযোগিতা করবে, কাজ করবে। কিন্তু মালিক যদি শ্রমিককে ঠকায়, তাইলে স্বাভাবিকভাবে ছায়ার দিকে পা তুললে ছায়াও কিন্তু পা তুলে। তখন আর ওই শ্রমিক বন্ধুটি, ভাইটি, বোনটি তার সমস্ত যোগ্যতা উজাড় করে ওই মালিকের জন্য কিছু করবে না। মহান মে দিবসে রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে এনসিপি। সেখানে আছেন সহকর্মী শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু আজকে কর্মসূচি রেখেছেন এবং এই মহান মে দিবস উপলক্ষে আজকে কিন্তু জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আমরা এই মুহূর্তে আছি এবং এখানে কিন্তু বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাকর্মী। এই মুহূর্তে বক্তব্য রাখছেন হাতিয়ার সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ এবং এর আগে কিন্তু বক্তব্য রেখেছেন শ্রমিক শক্তির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এবং তার সঙ্গে কিন্তু বক্তব্য রেখেছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রিক্সা চালক থেকে শুরু করে অটো চালক, তাদের কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারাও কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এই শ্রমিক সমাবেশটা চলছে এবং এই শ্রমিক সমাবেশে কিন্তু বক্তারা যেটা বলছেন যে আসলে এই গণ অভ্যুত্থান যে হয়েছে, এই গণ অভ্যুত্থানে ছাত্র এবং শ্রমিকদের একটা আমরা মেলবন্ধন দেখেছি এবং সকলে একত্রিত হয়েই কিন্তু এই গণ অভ্যুত্থানটি সংগঠিত করেছিল। কিন্তু গণ অভ্যুত্থানের পরে শ্রমিকদের অধিকার রক্ষায় কিন্তু আসলে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা কিন্তু বেশ কিছু দাবি এখানে উত্থাপন করেছেন। প্রাথমিকভাবে তারা বলেছেন যে শ্রমিকদের যেই ন্যূনতম মজুরি সেটা কিন্তু 30,000 টাকা করার তারা দাবি জানিয়েছেন। যে বর্তমান যেই বাজার, সে বাজারের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু তারা এই দাবিটি জানিয়েছেন। এর পাশাপাশি তারা কিন্তু বলছেন যে শ্রমিকদের যে অধিকার, সেই চাকরির ক্ষেত্রে যে অধিকার, কর্মক্ষেত্রের যে অধিকার, সেই অধিকার যাতে নিশ্চিত হয়, তাদের যাতে নিরাপত্তা থাকে এবং এর মধ্যে দিয়ে কিন্তু এই মুহূর্তে এই শ্রমিক সমাবেশটি চলছে এবং এই ছিল কিন্তু আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে শ্রমিক সমাবেশের সর্বশেষ। যুক্ত ছিলাম শাহবাগে। সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত স্লোগানে সারা দেশে পালন করা হলো মহান মে দিবস। মিছিল সমাবেশ থেকে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মঘণ্টা 8 ঘণ্টা করার দাবি জানান শ্রমিকরা। দুর্দশা থেকে মুক্তির উপায় বের করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফেডারেশন নেতারা। এই মিছিল অধিকার আদায়ে সোচ্চার মানুষের।
এই মুষ্টিবদ্ধ হাত আর হাজারো ব্যানার প্ল্যাকার্ডের শানিত স্লোগান বঞ্চনার বিরুদ্ধে। এভাবেই মিছিল সমাবেশ আর আলোচনায় শ্রমিক পদচারণায় শুক্রবার সকাল থেকে মুখর জাতীয় প্রেস ক্লাব সহ রাজধানীর পুরান পল্টন, বিজয়নগর। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মঘণ্টা ৮ ঘণ্টা নিশ্চিতের পাশাপাশি দুর্ঘটনা ঘটলে সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান মে দিবস পালনের সমবেত মানুষ। নারীর প্রতি সহিংসতা বন্ধ করার জন্য সরকার যে আইন করছে তার পরিপূর্ণ বাস্তবায়ন চাই। যে শ্রমিকদের অর্ধেক টাকায় বাংলাদেশ সরকার বাজেট গঠন করে, সেই বাজেটে আমাদের শ্রমিকদের জন্য আমরা বরাদ্দ চাই। শ্রমজীবী মানুষদেরকে দক্ষ শ্রমজীবী মানুষ হিসাবে গড়ে তুলবে। ৮ ঘন্টার পর আমাদেরকে ওভারটাইম দিতে হবে, আমাদের সরকারি ছুটি পূর্ণ বহাল রাখতে হবে। আমাদের অনেক টর্চার করা হয় গার্মেন্টস ফ্যাক্টরিতে, এখন আর আগের মতো শান্তি নাই। কথায় কথায় আমাদের হাজিরা কাইটে নেওয়া হয়। শ্রমিকদের জন্য আগামী দিনে যে মজুরি বোর্ড নির্ধারণ করা হবে, সেখানে ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা করতে হবে। ২৪-এর গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে বলা হয়েছিল বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেওয়া হবে, কিন্তু আমরা কি আদৌ পেরেছি সেই বৈষম্যহীন বাংলাদেশ? আমরা খেটে প্রতিষ্ঠান সচল রাখি, কিন্তু আমাদের বেতন ভাতা তৃতীয় পক্ষের হাতে দেওয়া হয়। এই ঠিকাদারি প্রথা থেকে আমরা মুক্তি চাই। চট্টগ্রামেও শ্রমিক সমাবেশে ঢল নামে পেশাজীবী মানুষের। নগরীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালির। নিরাপদ কর্মস্থল ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি শ্রমিকদের। মে দিবসের আলোচনা সভায় শ্রমিকদের সুরক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন ভূমি প্রতিমন্ত্রী। আমরা যারা মোটর শ্রমিক আছি, সকাল 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত নিরলস আমরা পরিশ্রম করে যাই, কিন্তু ওভারটাইমের 1 ঘন্টার পরবর্তীতে আমরা যে ওভারটাইমটা পাই না। ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য শ্রমজীবী মানুষের আজকের দিনটি আমরা উদযাপন করছি। ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ও শ্রমিকের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা হবে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা ইনশাল্লাহ বাড়ানো হবে। আমরা এটা বিশ্বাস করতে চাই, শ্রমিক শুধু উৎপাদনের যন্ত্র নয়, শ্রমিক হচ্ছে এই দেশের অর্থনীতির চালিকার শক্তি। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে শত শত শ্রমিক র্যালিতে অংশ নেন। বিভিন্ন সড়ক মহাসড়ক ঘুরে সমাবেশে যোগ দেন। এ সময় শ্রমিক নেতারা বলেন, এখনও ন্যায্য মজুরি, চিকিৎসা ভাতা, কর্মপরিবেশ নিশ্চিত হয়নি। 8 ঘন্টা ঠিক আছে, কিন্তু ন্যায্য মজুরি নেই। পোশাক শ্রমিকদের, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন 6 মাসের ছুটির টাকাটা পাস করা হোক। আবার আশুলিয়াতে যেন একটি সরকারি বড় ধরনের হাসপাতাল হয়। রাজশাহীতেও র্যালির পাশাপাশি আয়োজন করা হয় আলোচনা সভার। অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। বাস্তবতার নিরিখে তুলে ধরেন দাবি। একত্রিত হয়ে শ্রমিকের কাতারে আমরা আসছি এবং আমরা শ্রমিকদের সঙ্গে শ্রমিকদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই শ্রমিকদের বিজয় উল্লাসে আমরা সামিল হয়েছি। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আজকে যে মেসেজ, সমাজের প্রতিটি মানুষের, অবহেলিত মানুষ তার অধিকার আদায়, অধিকার সচেতন হবে এবং অধিকার প্রাপ্ত হবে, এটাই আমাদের উদ্দেশ্য। শ্রমিকদের আত্মত্যাগের মহান মে দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় মিছিল, শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করে শ্রমজীবী মানুষ। শিমুল হোসেন, সময় সংবাদ। সরকার গঠনের 2 মাসের মধ্যে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, আগামী 6 মাসে 6টি পাটকল চালু করা হবে। শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে ধাপে ধাপে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান শ্রমমন্ত্রী। সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় এ কথা বলেন তারা। সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে সবার নবপ্রভাত প্রতিপাদ্যে সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুরুতেই মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে অগ্নি দুর্ঘটনায় নিহত 13 শ্রমিকের পরিবারের হাতে দেওয়া হয় আর্থিক সহায়তা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, মাহাদি আমিন সহ নীতি নির্ধারকরা। তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। বর্তমান প্রতিনিধিত্বমূলক যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেখানেও কিন্তু শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন একটি অন্যতম প্রধান অগ্রাধিকার। বিভিন্ন রাজনৈতিক দল যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, দেখেন তাদের নির্বাচনী ইশতেহারে তারা শ্রমিকদের জন্য কি করতে চেয়েছে, সবচেয়ে বেশি কিছু করতে চেয়েছে বিএনপি। শ্রম খাতে শান্তি ও স্থিতিশীলতা থাকলে শিল্প উন্নয়ন ত্বরান্বিত হয়
এবং দেশের অর্থনীতি শক্তিশালী হয়। শ্রমিকদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন রাষ্ট্রপতি। বলেন, শ্রমিকদের জন্য আধুনিক কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। আজ যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রেখে শ্রমিক সমাজের সঙ্গে একত্রতা ঘোষণা করেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশের আপামর শ্রমজীবী মানুষের কল্যাণ নানাবিধি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকদের কল্যাণে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 6 মাসে চালু হবে 6টি পাটকল। সরকার প্রতিশ্রুতি অনুসারে শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনার সবগুলোই ধাপে ধাপে বাস্তবায়ন করছেন। দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যে সরকারি মালিকানাধীন শিল্প কলকারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের 6 মাসের মধ্যে পর্যায়ক্রমে 6টি পাটকল চালু করার চিন্তা ভাবনা রয়েছে। এ সময় স্বার্থান্বেষী পক্ষে প্ররোচনায় শ্রম অসন্তোষের ঘটনায় শ্রমিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে যেন শ্রমিক ভাইরা জড়িয়ে না পড়েন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের উদ্দেশ্যে কি বলবেন সেই জন্য। আমরা গতকাল যার বক্তব্য শুনেছি পার্লামেন্টে, আমরা দেখেছি যে একজন স্টেটসম্যানের মতো, সত্যিকার অর্থেই একজন রাষ্ট্রনায়কের মতো তিনি সমগ্র বাংলাদেশের সামনে একটা সামনে চলার পথ দেখিয়ে দিয়েছেন। আসুন আমরা তার সেই দেখানো পথকে সামনে নিয়ে শ্রমিক, কৃষক, মেহনতি জনতা, ছাত্র, যুবক আমরা সবাই এক হয়ে তার হাতকে শক্তিশালী করি এবং তিনি নতুন যে একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, তার সেই স্বপ্নকে বাস্তবায়িত করি। আমরা আশাবাদী এই জন্য যে তিনি সেই নেতার পুত্র, যে নেতা আমাদের বাংলাদেশকে যুদ্ধ করে যিনি আমাদেরকে বাংলাদেশের স্বাধীনতা দিয়েছিলেন। তিনি সেই নেত্রীর পুত্র যিনি আমাদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করে আজকে তিনি চলে গেছেন আমাদের কাছে। তাই আমাদের আশা তার কাছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে সমর্থন করব এবং ইনশাআল্লাহ তার জন্য বিজয়, বাংলাদেশের মানুষের জন্য বিজয় আমরা ছিনিয়ে আনতে সক্ষম হব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, দুনিয়ার মজদুর। আরো জোরে স্লোগান হবে শ্রমিকদের, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। তারেক রহমান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যুক্ত ছিলাম নয়াপল্টনে। কাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে নগরে জুড়ে উৎসবের আমেজ। সফর নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামীকাল সকাল 10টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত, সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন, বাসিয়া নদীর পুনঃখননের উদ্বোধনের কথা রয়েছে তারেক রহমানের। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগর জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। নির্মাণ করা হচ্ছে তোরণ, টাঙ্গানো হচ্ছে ব্যানার, ফেস্টুন। দলীয় প্রধানের আগমনের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারা বলছেন, এ সফরে সিলেটের উন্নয়নে নতুন দিগন্ত খুলবে। অনেক বেশি উজ্জীবিত এই কারণে যে আমরা সিলেটের মানুষ গত 1.5 দশক উন্নয়ন বঞ্চিত ছিল। বুক বেঁধে আছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ। আমরা সবাই বিশ্বাস করি উনি আসলে সিলেটের জন্য অন্তত একটা সুবাতাস বইবে। এবারের কর্মসূচিতে কোনো জনসভায় বক্তৃতা দেবেন না প্রধানমন্ত্রী। অংশ নেবেন একাধিক সভায়। এছাড়া জেলা স্টেডিয়ামে উদ্বোধন করবেন নতুন করে স্পোর্টসের। এখন পর্যন্ত সবকিছু সুন্দরভাবে এগোচ্ছে এবং
প্রস্তুত সিলেটবাসী। সিলেটকে জলাবদ্ধতা থেকে নিরসন করা, সুরমা নদীকে যাতে পানি প্রবাহ আমরা সচল রাখতে পারি এগুলো সবগুলো নিয়ে কম্প্রিহেন্সিভ আমরা একটি প্রকল্প নিয়েছি। এই প্রকল্পটির উনি ভিত্তিপ্রস্তর দিবেন। এদিকে সফর নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তার মূল দায়িত্ব পালন করবে স্পেশাল সিকিউরিটি ফোর্স, সহযোগী হিসেবে প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট, পুলিশ এবং অন্যান্য আরও সহযোগী সংগঠনগুলো থাকবে। শনিবার সন্ধ্যা 7টার ফ্লাইটে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। হাওড়া অঞ্চলে আবারও ঝরেছে বৃষ্টি, অন্যদিকে থামছে না উজানের ঢল। এ অবস্থায় তলিয়ে যাওয়া ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। তবে কোমর সমান পানি থাকায় বাড়তি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। উজানের ঢল অব্যাহত থাকায় নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। তলিয়ে আছে কৃষকের অনেক কষ্টের ফসল, সেই ফসল তুলতে আবারও বৃষ্টির বাধা। একদিকে পানিতে নিমজ্জিত ফসল, অন্যদিকে বৃষ্টির কারণে বিপাকে কৃষক। মৌলভীবাজারে ধান কাটায় বাধা হয়ে দাঁড়ায় হঠাৎ বৃষ্টি, আর রোদ না ওঠায় আগে কেটে রাখা ধান শুকানো নিয়েও বিপাকে কৃষক। তখন মেঘ দিতেছে, বৃষ্টি দিতেছে, খুব আমরা অসহায় অবস্থায় আছি। 8-10 লাখ টাকা খরচ হয়েছে এই যে বন্যার মধ্যে। না এখন খালিও মিলতেছে, না একটা নৌকা মিলতেছে, না একটা গাড়ি মিলতেছে। টানা বৃষ্টিতে হবিগঞ্জে 5,632 হেক্টর বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বানিয়াচং ও আজমিরিগঞ্জ উপজেলা। বৃষ্টি না আসায় তাই শেষ চেষ্টায় কৃষক। কোমর পানিতে ধান কাটছেন তারা। অনেক কৃষক ঋণ নিয়ে চাষ করেছিলেন ফসল। হঠাৎ এমন দুর্যোগে তারা দিশেহারা হয়ে পড়েছেন। ধান খারতাছি খামলা কাজলা লইয়া 1,500 টাকা রোজ খামলার। আমরা অঞ্চল বড় কষ্ট, সব কৃষক যা আছে সবারই একই গতি। কৃষকগুলো যে একটা অবস্থাতে আছে, এতে মনে কৃষকগুলো ধ্বংসের শেষ প্রান্তে চলে গেছে। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে 13,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 65,000 কৃষক। খাসা ধান লিয়া ধান খাটতে গিয়া হলতা গেরাটেরা বাদলিয়া করে দূর দশা গুটি গেছে। দাম তো কত হয়েছে, পানির তোলা হামাই গেছে তো দাম, এখন ফুলা হয়নি, খাটতে পারেন না। টানা বৃষ্টি ও শ্রমিক সংকট থাকায় জমিতে পড়ে নষ্ট হচ্ছে বেশিরভাগ ধান। কোমর সমান পানি থাকায় শ্রমিকও পাওয়া যাচ্ছে না। জেনা দিয়ে বেড়ালে তো 700 দিয়ে 1000, এরপরেও হয় না, লোক পায় না, লোক কাজ করতে পারে না শীতের জন্য। দাওয়াইলারা কাটতেছে, আরও তো ভালো করে কাটে না, মানুষ পাওয়া যায় না। এই সমস্যা হইল মানুষের সমস্যা। উজানের ঢল অব্যাহত থাকায় নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। ফসল দ্রুত কাটার পরামর্শ তাদের। এদিকে নিকলি হাওর পরিদর্শন করে সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, বর্ষা মৌসুমে হাওর অঞ্চলে ফ্লাশ ফ্লাড মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। আগাম বন্যা হয়ে গেলে তো বন্যা তো আল্লাহর হাতে, এই পানি ডুবে গেছে। তো যতটুকু সম্ভব আমরা এই সিন্ডিকেট ভেঙে তাড়াতাড়ি ফসল উঠাইতে পারে এর ব্যবস্থা আমরা নেব। এদিকে নেত্রকোনার সময়খালী হাওরের পুরো ধান পানিতে ডুবে গেছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। এ মুহূর্তে কিশোরগঞ্জের নিকলি হাওরে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। আরও তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। টানা কয়েকদিনের বৃষ্টির পর গতকাল থেকে সূর্যের দেখা মিলেছে এবং গতকাল থেকে বৃষ্টি নেই এবং খানিকটা স্বস্তি ফিরে এসেছে হাওরের হাজার হাজার কৃষকের মধ্যে। কারণ গত কয়েকদিনের টানা বৃষ্টিতে হাওরের বিপুল পরিমাণ বোরো ধান তলিয়ে গেছে। হাজার হাজার হেক্টর জমির ধান নিমজ্জিত হয়ে গেছে জলাবদ্ধতায়। কৃষি বিভাগের হিসাবেই আজ পর্যন্ত প্রায় 6,500 হেক্টর জমি এখনও পানির নিচে রয়েছে এবং জলাবদ্ধতার কারণে এই ধান নষ্ট হচ্ছে। কৃষকরা এসব ধান নৌকায় করে পানির নিচ থেকে কেটে এনে শুকানোর চেষ্টা করছেন। আজকে সকাল থেকে আমরা হাওরের বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং দেখেছি যে কৃষকরা নতুন উদ্যমে আসলে ধান কাটার চেষ্টা করছেন, যেহেতু প্রকৃতি তাদের পক্ষে মনে হয়েছে। আর পাশাপাশি তারা যে উঁচু এলাকার জমিগুলো আছে সেগুলোতে যে মেশিন দিয়ে ধান কাটা সম্ভব হলে হাওরে জলাবদ্ধতার কারণে যে পাওয়ার থ্রেসার যেগুলো আছে বা ধান কাটার মেশিন যেগুলো আছে সেগুলো আসলে খুব একটা কাজ করতে পারছে না, হাতেই কাজ করতে হচ্ছে। এই অবস্থা
অবস্থায় হাওরের হাজার হাজার কৃষককে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অনেকেই ফসল হারিয়ে তাদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। কারণ হচ্ছে হাওরে যে একটি মাত্র বড় ফসল, আর সেটার উপরেই তাদের সংসারের ভরণ পোষণ, মহাজনের ঋণ পরিশোধ সহ সন্তানের লেখাপড়া অর্থাৎ সব কিছুই নির্ভরশীল এই হাওরের একটি মাত্র বড় ফসলের উপর। এই ফসলটি বিপুল পরিমাণ ক্ষতি হয়ে যাওয়ায় তাদের মধ্যে আসলে তারা চেষ্টা করছেন যে বাকি যে ধানগুলো আছে এবং জমির পাকা ধানগুলো যাতে ভালোই তারা ঘরে আনতে পারেন এবং প্রকৃতি তাদের ফেভার করে, এমনটাই আশা করছেন তারা। কিশোরগঞ্জের যে বড় জমির যে ধান কাটা শুরু হয়েছে এবং জলাবদ্ধতার আমার কাছে এই ছিল সবশেষ। যুক্ত ছিলাম কিশোরগঞ্জে। নয়াপল্টনের শ্রমিক দলের সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। এই যে আমার হাতের বাম দিকে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাতের ডানে আলহামদুলিল্লাহ, আর সামনে যারা আছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই যে সকল শ্রমিক ভাইরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিলেন, যে সকল শ্রমিক ভাইরা 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মহতি দিয়েছেন এবং শুধুমাত্র জুলাই আগস্ট মাসে যে আন্দোলন ছাত্র জনতার, সেখানেই শ্রমিক দলের যে 72 জন শ্রমিক সদস্য শহীদ হয়েছেন সহ সকল গণতন্ত্রের আন্দোলনে শহীদদেরকে আমি আজ এই দিবসে স্মরণ করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আজ এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে অতীতের এই সামান্য কয়েক বছর আগের ঘটনার কথা, 2 থেকে 3 বছর আগের ঘটনার কথা। আজ এখানে আমরা শান্তিপূর্ণভাবে এই সমাবেশের আয়োজন করছি, কিন্তু মাত্র কয়েকদিন আগের কথা, এই রাজপথ, এই আশেপাশের দালান কোঠা, এই এলাকার প্রতিবেশী ভাইয়ের বোনেরা সকলে সাক্ষী আছেন যে এখানে যখন বিএনপি, শ্রমিক দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক মহিলা দল যারাই যখন সমাবেশ করেছে, আমাদেরকে তখন আতঙ্কিত থাকতে হতো কখন সেই স্বৈরাচার বাহিনী হামলা করে বসে। নিশ্চয়ই আপনাদের মনে আছে। আপনারা কি ভুলে গিয়েছেন সেই ঘটনা? ভুলে যাননি। এবং আজ থেকে 2 বছর আগের ঘটনা, প্রায় 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বিদায় করে দিয়েছে এই দেশ থেকে। প্রিয় ভাই বোনেরা, সেই স্বৈরাচারের বিগত প্রায় 1 যুগের বেশি সময় আমরা কি দেখেছি? আমরা দেখেছি শুধু যে শ্রমিককে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, শুধু যে ছাত্রদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, শুধু যে শিক্ষকদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, শুধু যে নারীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, এই দেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার থেকে দেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে। বঞ্চিত করা হয়েছিল তাদেরকে তাদের অর্থনৈতিক অধিকার থেকে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই এই দেশের মানুষ এই দেশ থেকে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে দেশের অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে দেশের শিল্প কলকারখানাগুলোকে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এক পর্যায়ে গিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এবং বিদেশি জিনিসকে কিভাবে এই দেশে আমদানি নির্ভর করা হয়েছিল, এই দেশের পুরো অর্থনীতিকে কিভাবে ধীরে ধীরে আমদানি নির্ভর করে গড়ে তোলা হয়েছিল। আমরা দেখেছি
কিভাবে স্বৈরাচারের সময় এই দেশ থেকে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে স্বৈরাচারের এক যুগ সময় কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যে কয়টি সেক্টরের কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই প্রত্যেকটি সেক্টরে হাজারো লক্ষ কোটি শ্রমিক কাজ করে এবং এইভাবেই দেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণীপেরা মানুষকে আঘাত করা হয়েছিল। বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল সেই দিন। প্রিয় ভাই বোনেরা, 2024 সালের 5ই আগস্ট মানুষ সেই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন শ্রমিক, শিক্ষক, ছাত্র, নারী, পুরুষ সকলে মিলে এখন হচ্ছে দেশ গড়ার পালা। প্রিয় ভাই বোনেরা, আমার সামনে একটি ব্যানার আছে, সেই ব্যানারের মধ্যে লেখা রয়েছে বন্ধ কলকারখানা চালু করতে হবে। প্রিয় ভাই বোনেরা, বর্তমান সরকার বিএনপি সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং সেই জন্যই সরকার গঠিত হওয়ার পরে সাথে সাথেই আমি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সাথে নিয়ে বসেছি এবং নির্দেশনা দিয়েছি এবং আপনারা জানলে খুশি হবেন, এই সপ্তাহে গত 1 মাস আগে আমি নির্দেশনা দিয়েছি যে কিভাবে আমরা কত দ্রুত আমরা বন্ধ কলকারখানা কোনটি চালু করতে পারবো, যাতে আবার সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা আমরা করতে পারি। সেই মিটিংটি এই সপ্তাহে আবার নির্ধারিত হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশের অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। প্রিয় ভাই বোনেরা, শুধু এই বন্ধ কলকারখানা চালু হলেই সকল শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে না, আমরা জানি। এই শ্রমিকদের পাশাপাশি আরো বহু লক্ষ, হাজারো লক্ষ বেকার এখন এই দেশে রয়ে গিয়েছে, যাদের জন্য দেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাদের জন্য একই সাথে আমাদেরকে বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং সেই জন্যই আমরা বিদেশি বিনিয়োগকারী সহ দেশীয় বিনিয়োগকারীদের সাথে এরই ভিতরে আলাপ আলোচনা শুরু করেছি। আমরা তাদেরকে উৎসাহ প্রদান করছি, আমরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছি, যাতে করে সেই বিনিয়োগকারীরা সে দেশেই হোক অথবা বিদেশেই হোক এই দেশে কলকারখানা তৈরি করে। কারণ আমরা জানি এই দেশে কলকারখানা তৈরি হলে এই দেশের শ্রমিকরা কর্মসংস্থানের সুযোগ হবে তাদের। আমরা জানি শ্রমিকরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। আমরা জানি কৃষকরা যদি ভালো থাকে তাহলে এই বাংলাদেশ ভালো থাকবে। অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষ যখন ভালো থাকবে তখনই এই দেশ বাংলাদেশ ভালো থাকবে। এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন, আমরা জানি, আমরা বিষয়টি সম্পর্কে ওয়াকিফাল আছি। এইখানে রাস্তা, ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় আপনারা দেখেছেন হকার ভাইরা ছিল, কিন্তু যানজট সহ সাধারণ মানুষের চলাফেরার অসুবিধার জন্য আমরা হকার ভাইদেরকে সরিয়ে দিয়েছি। কিন্তু আমরা এটাও বুঝি তারাও মানুষ, তাদেরও পরিবার আছে, তাদেরকেও চলতে হবে, খেয়ে পড়ে তাদেরকেও বাঁচতে হবে। সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাথে সাথে নির্দেশনা দিয়েছি যে হকার উচ্ছেদ করলে শুধু হবে না, এই মানুষগুলো যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, কর্মসংস্থান মানে ব্যবসা করতে পারে, তারও ব্যবস্থা করতে হবে। এবং আপনারা দেখেছেন এরই মধ্যে তার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি সকলকে হয়তো একসাথে আমরা ব্যবস্থা করে দিতে পারবো না, পর্যায়ক্রমিকভাবে আমরা ব্যবস্থা করব।
কিন্তু ইনশাল্লাহ আপনাদের নির্বাচিত সরকার অবশ্যই খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এবং সে কারণেই আপনারা দেখেছেন গতকাল থেকে উত্তর মহানগরী এবং দক্ষিণ মহানগরীতে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমরা পর্যায়ক্রমিকভাবে যারা হকার ভাই তাদেরকে তারা যাতে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে হয়, কোনো রকম বিশৃঙ্খলার মধ্যে যাতে তাদেরকে পড়তে না হয়, সেই জন্য বিভিন্ন জায়গা ঠিক করে তাদেরকে ধীরে ধীরে সেই জায়গায় আমরা পুনর্বাসনের চেষ্টা করছি। প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের 12 তারিখে নির্বাচনের আগে আমরা বলেছিলাম এই দেশকে পুনর্গঠন করা ছাড়া, রাষ্ট্র মেরামত করা ছাড়া কোনো উপায় নাই। এবং শুধুমাত্র নির্বাচনের আগে নয়, আপনাদের নিশ্চয়ই কম বেশি সকলের মনে আছে আমরা আজ থেকে প্রায় 2.5 বছর 3 বছর আগে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে কিভাবে রাষ্ট্র পুনর্মেরামত করা যায়, কিভাবে সংস্কার করা যায়, তার প্রত্যেকটি 31 দফা আমরা জনগণের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম। মনে আছে আপনাদের? মনে আছে। সেখানে আমরা কৃষকদের কথা বলেছি, সেখানে আমরা শ্রমিক ভাইদের কথা বলেছি, সেখানে আমরা ছাত্রদের কথা বলেছি, সেখানে আমরা নারীদের কথা বলেছি, আমরা প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষের কথা সেদিন আমরা সেখানে বলেছি। কারণ একটু আগেই যেই কথাটি আমি বলেছি যে এই দেশের শ্রমিক ভাইরা বাঁচলে এই দেশের মানুষ ভালো থাকবে, এই দেশের শ্রমিকরা বাঁচলে, কৃষকরা বাঁচলে এই দেশের মানুষ ভালো থাকবে। সেজন্যই আমরা কৃষক ভাই সহ, শ্রমিক ভাই সহ, ছাত্র জনতা প্রত্যেকটি মানুষের জন্য এই সরকার কি করতে চায় তার পূর্ণ বিবরণ আমরা আমাদের 31 দফার মধ্যে তুলে ধরেছি। এবং প্রিয় ভাই বোনেরা, আমরা সেজন্য নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা শ্রেণী পেশা যাদেরকে যেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সরকার গঠনে সক্ষম হলে কাজ শুরু করব। এবং আপনারা দেখেছেন আমরা দ্রুততার সাথে সরকার গঠন করার সাথে সাথে আমরা আমাদের প্রতিশ্রুতি কাজগুলো শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, নারীদের জন্য যে ফ্যামিলি কার্ডের কথা আমরা বলেছি, এই ফ্যামিলি কার্ড আমার শ্রমিক ভাইয়ের যে স্ত্রীরা আছেন তারা পাবেন। এই ফ্যামিলি কার্ড আমাদের কৃষক ভাইদের যে স্ত্রীরা আছেন তারা পাবেন। একইভাবে আমাদের প্রাইমারি শিক্ষক যারা আছেন তাদের স্ত্রীরা পাবেন। অর্থাৎ এইটি সকলের কাছে ধীরে ধীরে সকল পরিবারের কাছে পৌঁছবে। শ্রমিক ভাইরা যেরকম একদিকে কলে কারখানায় পরিশ্রম করে, কলকারখানাকে পরিশ্রম করে যেরকম দেশের অর্থনীতিকে মজবুত করে গড়ে তুলতে সহযোগিতা করবেন, একইভাবে রাষ্ট্র তার পরিবারের পাশে দাঁড়াবে যাতে তাকে পরিবারকে নিয়ে দুশ্চিন্তা করতে না হয়। একইভাবে আমরা ধীরে ধীরে দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে চাই যাতে করে খেটে খাওয়া মানুষের সন্তানদেরকে লেখাপড়া নিয়ে চিন্তা করতে না হয় তাদের সন্তানদের জন্য। প্রিয় ভাই বোনেরা, একইভাবে আপনারা দেখেছেন আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়িয়েছি। কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মৌকুফ করে বলেছিলাম, সেই কৃষি ঋণও আমরা মৌকুফ করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা শুধু কৃষক ভাইদের কৃষি ঋণই মৌকুফ করিনি, আমরা একই সাথে বলেছিলাম যে তাদেরকে আমরা কৃষক কার্ড দেব। সেই কৃষক কার্ড দেওয়ার কাজও আমরা প্রিয় ভাই বোনেরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম এই দেশের আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তাদের ভেতর থেকে আমরা পেশাদার খেলোয়াড় তৈরি করতে চাই। আজ কৃষক পরিবারের সদস্য হোক, শ্রমিক পরিবারের সদস্য হোক, শিক্ষক পরিবারের সদস্য হোক, এইরকম হাজারো পরিবারের সদস্যদের সন্তানরা আছে যারা খেলাধুলায় ভালো। আমরা আমাদের সেই খেলোয়াড়দেরকে বের করে নিয়ে আসতে চাই, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই এবং একই সাথে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খেলোয়াড়দেরকে তুলে ধরতে চাই। এবং তারই অংশ হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন
এই দেশের শিশুদের ভিতর থেকে যারা প্রতিভাবান তাদেরকে যেভাবে উনি নতুন কুড়ির মাধ্যমে, নতুন কুড়ি প্রতিযোগিতার মাধ্যমে ধীরে ধীরে বের করে নিয়ে এসেছিলেন, আমরাও ঠিক সেই কাজটি শুরু করেছি। নতুন কুড়ি প্রতিযোগিতার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মের ভিতরে কারা ভালো খেলোয়াড় আছে তাদেরকে বের করে নিয়ে আসবো। প্রিয় ভাই বোনেরা, আপনারা শুনলে খুশি হবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে আমরা এই কাজটি শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শ্রমিক বলুন, কৃষক বলুন, নারী বলুন, যুবক বলুন, যার কথাই বলুন না কেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ এখনো গ্রামে বসবাস করে। এই গ্রামের মানুষ সঠিক সময়, প্রয়োজনের সময় তারা বিভিন্ন কাজেই হোক, কৃষি কাজই হোক অথবা তাদের ব্যক্তিগত কারণ, ব্যক্তিগত কাজই হোক, পানি পায় না। যে পানির অপর নাম জীবন, সেই পানি তারা সঠিকভাবে পায় না। সেজন্যই আপনারা দেখেছেন শহীদ জিয়ার সেই বিখ্যাত কর্মসূচি খাল খনন আমরা শুরু করেছি। যেই খাল খননের মাধ্যমে কৃষক ভাইদেরকে যেমন পানির সুবিধা, সেচ সুবিধা পৌঁছে দেব আমরা, ঠিক একইভাবে গ্রামের মানুষ যাতে সহজেই পানির চাহিদা পূরণ করতে পারে, সেটি অন্যতম কারণ এই খাল খননের জন্য। খাল খনন এর মাধ্যমে কৃষক ভাইরা যেমন সুবিধা পাবে, একইভাবে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষও সেইভাবে একইভাবে সুবিধা পাবে। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আজ আমাদেরকে একটি সময় এসেছে যখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ যে কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই মোতাবেক যদি আমরা ধীরে ধীরে দেশকে এগিয়ে নিতে পারি, যদি আমরা এগিয়ে নিতে পারি, তাহলেই আমাদের পক্ষে সম্ভব কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সকলের ভাগ্য পরিবর্তন। এবং এই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্যের পরিবর্তন একমাত্র সম্ভব। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ 12 তারিখ থেকে আবারও সেই হারিয়ে যাওয়া গণতান্ত্রিক যাত্রা শুরু করেছে। আমরা অতীতে দেখেছি প্রিয় ভাই বোনেরা, যখনই বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে যাত্রা করেছে, আমরা দেখেছি ধীরে ধীরে এই দেশে মিল কলকারখানা গড়ে উঠেছে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি অতীতে যখনই বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে যাত্রা শুরু করেছে, তখনই বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে শক্তিশালী হওয়া ধরেছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি যখনই বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে যাত্রা শুরু করেছিল, তখনই আমরা দেখেছি এই দেশের শিক্ষা ব্যবস্থাগুলোতে সুন্দরভাবে ধীরে ধীরে শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পক্ষে যাত্রা শুরু করেছে, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, আমরা দেখেছি ধীরে ধীরে বাংলাদেশ দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্ব দরবারে এমার্জিং টাইগারের খেতাবে ভূষিত হয়েছিল। কিন্তু প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে, কিছু মহলের সেটি পছন্দ নয়, এবং সেই সকল মহল যারা চায় না বাংলাদেশের মানুষ তার ভাগ্য পরিবর্তনের জন্য পরিশ্রম শুরু করুক, যারা চায় না বাংলাদেশ পৃথিবীর সাথে পাল্লা দিয়ে সামনে এগিয়ে যাক, সেই মহল ষড়যন্ত্র শুরু করে অতীতের মতন। অতীতে যেমন তারা ষড়যন্ত্র করেছিল, প্রিয় ভাই বোনেরা, তাদের সেই ষড়যন্ত্র কিন্তু 12 তারিখের আগে যখন সফল হয়নি, 12 তারিখে যখন তারা দেখলো বাংলাদেশ তো আবার জনগণের সিদ্ধান্ত মোতাবেক চলা শুরু করলো, বাংলাদেশ তো আবার গণতন্ত্রের পথে চলা শুরু করলো, তখন নতুন করে তারা ধীরে ধীরে বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করলো। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে। কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের, জনগণের সমর্থন রয়েছে। বিশ্ব দরবার দেখছে
বর্তমানে বাংলাদেশের যে সরকার, এই সরকার জনগণ দ্বারা গঠিত সরকার। বিশ্ব দরবার দেখছে বর্তমান যে বাংলাদেশ পরিচালিত হচ্ছে যেই সরকার দ্বারা, যেই সংসদ দ্বারা, এই সংসদ, এই সরকার জনগণের দ্বারা গঠিত সংসদ, জনগণের দ্বারা গঠিত সরকার। সেজন্যই বিশ্ব দরবার তাদের কথায় কর্ণপাত করছে না, বরং বিশ্ব দরবার জনগণের যে নির্বাচিত প্রতিনিধি, জনগণের যে নির্বাচিত সরকার, তাদের সাথে কথা বলছে কিভাবে তারা এই দেশে বিনিয়োগ করবে, কিভাবে তারা এই দেশে শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সহায়তা করবে, কিভাবে তারা এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সাহায্য করবে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে বিশ্ব দরবারের এই সুযোগ গ্রহণ করতে হবে। দেশের স্বার্থে, এই দেশের মানুষের স্বার্থে, সর্বোপরি এই দেশের শ্রমিক ভাইদের স্বার্থে। সেজন্যই আজকে আমাদেরকে চোখ কান সব খোলা রাখতে হবে। যারা দেশকে বিতর্কিত পর্যায়ে নিতে চায়, যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, এরকম যদি কেউ থাকে, তাহলে শ্রমিক ভাই সহ প্রতিটি দেশের প্রতিটি বাংলাদেশি প্রতিটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। যেভাবে আমরা স্বৈরাচারকে 17 বছর ধরে জবাব দিয়েছিলাম। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, কাজ একটাই, সেটি হচ্ছে দেশ গড়া। এবং সেই জন্যই শ্রমিকরা কেউ কারখানায় কাজ করেন, কেউ ইমারত নির্মাণ করেন, কেউ জুট মিলে কাজ করেন, কেউ পোশাক শিল্পে কাজ করেন। আজ এই সকল শ্রমিক, কেউ হয়তো রেস্টুরেন্টে কাজ করেন, কেউ হয়তো পরিবহনে কাজ করেন, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণীতে শ্রমিক ভাইরা আছেন। আজ সেই শ্রমিক ভাই সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যেমন বিভিন্ন সেক্টরে কাজ করেন, আপনাদের খাতায় আমি আমার নামটি লেখাতে চাই একজন শ্রমিক হিসাবে। কারণ আপনি যেরকম ইমারত শ্রমিক হিসাবে এই ইমারতটি গড়ে তুলছেন, এই দালানটি গড়ে তুলছেন, আপনি একজন পাট শ্রমিক হিসাবে পাট কলের উৎপাদন যেমন বৃদ্ধি করছেন, আপনি একজন পোশাক শিল্প শ্রমিক হিসাবে পোশাক শিল্পের উৎপাদন বৃদ্ধি করছেন, ঠিক একইভাবে আপনার খাতায় নাম লিখিয়ে আমিও দেশ গড়ার কাজে নিয়োজিত করতে চাই নিজেকে। সেই জন্য আমি মনে করি, এবং একই সাথে আমি মন্ত্রী পরিষদের সকল সদস্যের নাম শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই। কারণ আপনারা যেমন এক একটি জিনিস গড়ে তুলছেন, আমরা আপনাদের পাশে থেকে দেশ গড়ার কাজে হাত দিতে চাই, দেশকে গড়তে চাই। দেশের মানুষ পরিশ্রম করে যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে, তাদের সাথে থেকে, তাদের পাশে থেকে আমরা দেশকে গড়ে তুলতে চাই। এজন্যই প্রিয় ভাই বোনেরা, আমাদের নির্বাচনের সময় স্লোগান ছিল, করব কাজ সবার আগে। এইটি হচ্ছে আমাদের স্লোগান, এইটি হচ্ছে আমাদের বর্তমান স্লোগান, এইটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ স্লোগান। যেই স্লোগানের বলে বলিয়ান হয়ে ইনশাআল্লাহ আমরা এই প্রিয় মাতৃভূমিকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারব। প্রিয় ভাই বোনেরা, আজকের এই মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসে আসুন আসুন আমরা আজকে প্রত্যেকে এখানে প্রতিজ্ঞা গ্রহণ করি, আমরা আজকে এখানে প্রত্যেকে শপথ গ্রহণ করি যে যেই বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি নারী পুরুষ প্রত্যেকটি মানুষের মনে রয়েছে, সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য
আসুন আমরা প্রত্যেকে এক একজন শ্রমিক হিসাবে, দেশ গড়ার শ্রমিক হিসাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করব। আমরা প্রত্যেকে এক একজন দেশ গড়ার শ্রমিক হিসাবে আমাদের জীবনের বাকি দিনগুলোকে আমরা অতিবাহিত করব। কে ভাইরা আমরা কি এই প্রতিজ্ঞা গ্রহণ করতে পারে? আমার সাথে আছেন আপনারা দেশ গড়ায়? দেশ গড়ার শ্রমিক হিসাবে কি আপনারা নাম লেখাতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই একটি কথা, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আসুন এই বাংলাদেশই আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা। এটিই হোক আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। আজ আবারও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে, দেশ গড়ার শপথ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার আগে আমি কতগুলো মানুষকে যদি শ্রদ্ধা না জানাই, ধন্যবাদ না জানাই, সেটি হবে অন্যায়। প্রিয় ভাই বোনেরা, আমার বক্তব্যের মধ্যেই আমি বলেছি এই রাজপথ এবং এই বিল্ডিংয়ে বসবাসকারী যে সকল প্রতিবেশী আছেন, বিগত স্বৈরাচার বিরোধী এক যুগেরও বেশি সময় যে আন্দোলন সংগঠিত হয়েছে, বিভিন্ন সময় আমরা এই রাস্তার উপরে চেষ্টা করেছি আমাদের কথাগুলো জনগণের সামনে তুলে ধরতে, এবং আমরা সেই সময় দেখেছি কিভাবে সেই স্বৈরাচারী বাহিনী আমাদের নেতাকর্মীদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুলিগোলাজ করেছে, কিভাবে আমাদের এই অফিস, এই পল্টন অফিসে তারা কিভাবে হামলা করেছিল, কিভাবে গুলিবর্ষণ করেছিল। আমাদের সেই আন্দোলনের সময় আমাদের বহু নেতাকর্মীকে এই প্রতিবেশীরা সেদিন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। আমাদের এই আন্দোলনের সময় যে সকল এখানে অত্যাচার নির্যাতন হয়েছিল, তার ফলে এই মানুষগুলো অনেক কষ্ট ভোগ করেছিলেন। আমি আজ এখানে বসবাসকারী যে সকল প্রতিবেশী আছেন, আমাদের বিভিন্ন দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন অ্যাপার্টমেন্টের যে সকল প্রতিবেশী আছেন, তাদেরকে আমি, আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করার জন্য আমি আন্তরিকভাবে দলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রিয় ভাই বোনেরা, আসুন শ্রমিক দিবসে আমাদের সেই হোক প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা মনে আছে? প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। যুক্ত ছিলাম নয়াপল্টনে, বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। Thai Aluminium. The better is now the best. নারায়ণগঞ্জে 4 ঘন্টা পর উদ্ধার হয়েছে হামলা চালিয়ে পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 4 জনকে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে বন্দরের হাবিবনগরে তদন্তে যায় টহল পুলিশ। এ সময় 14 থেকে 15 জন দুর্বৃত্ত পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। 2 সদস্যকে কুপিয়ে আহত করে ছিনিয়ে নেয় সরকারি অস্ত্র। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কনস্টেবল ফয়সাল হোসেন ও এএসআই সোহেল রানাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে। এদিকে ভোরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 136তম তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল শিশু কিশোর মনন প্রতিযোগিতা। রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে ছিল আয়োজন। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, লোকনাথ বাবার জীবন দর্শন এবং শ্রীমদ্ ভগবত গীতার উপর কুইজ এবং শ্রী শ্রী গীতা পাঠ সহ মোট 5টি বিষয়ে প্রতিযোগিতা হয়। এতে 6 থেকে 16 বছর বয়সী শিশু কিশোররা অংশগ্রহণ করে। শিশুদের এই অংশগ্রহণ তাদের মানসিক বিকাশ ও ধর্মীয় জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে বলে জানান আয়োজকরা।
ওয়ানডের পর টি-20 সিরিজ নিশ্চিতে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে সকালে অনুশীলন সেরেছে টাইগাররা। মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও নির্ধারিত সময় সকাল 10টায় হোম অফ ক্রিকেটে নেমে পড়ে বাংলাদেশ টি-20 দল। একাডেমি মাঠে চলে ব্যাটিং বোলিংয়ের আলাদা আলাদা সেশন। শেষ ম্যাচে টাইগারদের একাদশে আসতে পারে পরিবর্তন। একজন পেসার কমিয়ে মিরপুরের পিচে খেলানো হতে পারে বাড়তি স্পিনার। সুযোগ পেতে পারেন নাসুম আহমেদ। এই ম্যাচ জিতলে টি-20তে সফলতম অধিনায়কের মাইলফলক স্পর্শ করবেন লিটন দাস। আসলে আমি যখনই ব্যাটিংয়ে যাই আমি একটু পজিটিভ থিঙ্ক নিয়ে যাই সবসময়, যে মারা বলটা মেরে দিব। আমি চাইবো যে অবশ্যই এইভাবে খেলা উচিত টি-20 ম্যাচ। সো না হলে আমরা বড় ম্যাচগুলি জিততে পারবো। আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রিপেয়ার ছিলাম। অবশ্যই ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। আমাদের ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জিতার, অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জিতার জন্য খেলা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বন্ধ কলকারখানা পর্যায়ক্রমে চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। স্বৈরাচারী আমলে লুটপাটে ধ্বংস হয়েছে সব খাত। সবাইকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠনের প্রতিশ্রুতি। ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হলে উপেক্ষিত শ্রমিক অধিকার। মে দিবসে সমাবেশে অভিযোগ জামায়াতের। শাহবাগে এনসিপির জমায়েত। হাওড়ে ফের বৃষ্টি, থামছে না অজানের ঢল। নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা। ফসল ঘরে তুলতে ব্যস্ত চাষি। বাড়তি মজুরিতে শ্রমিক না পাওয়ায় দুশ্চিন্তা। এ ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ মারিহা। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।